আগে আগে চলছে হারান সাধু, আর পেছনে জয়তুন বিবি। রাত নিঝুম, পাহাড়ি জঙ্গলে পথ। কথা বলতে বলতে হাঁটছে তারা। হঠাৎ উপলব্ধি করলো হারান, পেছনে জয়তুন বিবি নেই। পেছন ফিরে তাকিয়ে দেখলো, সত্যি জয়তুন বিবি নেই। কোথায় গেল? ভয় পেয়ে গেল হারান, ডাকতে লাগলো, খালা, ও খালা, কোথায় গেলা? হঠাৎ তার হাত তিনেক সামনে থেকে বলে উঠল জয়তুন খালা, মরজালা, আমি তো তোর সামনেই। জয়তুনকে দেখে স্বস্তি পেল হারান, কিন্তু অবাক হলো, একজনের পায়ে চলা পথ, তাকে ডিঙিয়ে তার অজান্তে জয়তুন খালা সামনে গেল কেমন করে? কিন্তু বউয়ের চিন্তায় বিষয়টাকে তেমন আমল দিল না হারান। দ্রুত পা চালালো সে। বাড়ি এসে ঘরে ঢুকে পড়ল জয়তুন। বলল, এক গামলা পানি করে আন বেটা। হারান তাড়াতাড়ি পানি গরম করে দিল। সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ঘরের দরজা লাগাতে লাগাতে জয়তুন বলল, তুই বেটা ছেলে বাইরে থাক, সময় মতো কান্না শুনতে পাবি। এদিকে ব্যথার তীব্রতায় উথাল পাতাল অবস্থা চুমকির। এর মধ্যেই সে জয়তুন বিবিকে দেখল। বলল, খালা, ও খালা, সব ভালাই ভালাই হবে তো? জয়তুন বিবি বলল, চিন্তা নাই, ঠিক হয়ে যাবে। হঠাৎ খিলখিল করে হেসে উঠল জয়তুন বিবি। অবাক হয়ে চুমকি দেখল, ওটা জয়তুন খালা না, অন্য কিছু। একটু আগে জয়তুন খালাই ছিল, কিন্তু এখন তার রূপ পরিবর্তন হয়ে গেছে। হাসতে হাসতে তীক্ষ্ণ দাঁত বের হয়ে গেছে জয়তুন রূপী মহিলার। হাতের নখগুলো তীক্ষ্ণ হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, চোখের রং আগুনের মতো লাল। থাবা বাড়িয়ে এগিয়ে এলো সে। চুমকি বুঝতে পারল কোনো এক পিশাচির কবলে পড়েছে সে। চিৎকার করতে চাইল সে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পিশাচি তার কাজ শুরু করে দিল। একটা মাত্র চিৎকার দিয়ে জ্ঞান হারালো চুমকি। অবশেষে ভূমিষ্ঠ হলো সন্তান, ফুটফুটে একটা ছেলে। দুহাতে রক্তাক্ত মানব শিশুটাকে মুখের সামনে তুলে ধরল জয়তুনরূপী পিশাচি। তার চোখ দুটি প্রচণ্ড আক্রোশে ধকধক করতে লাগলো। রক্তাক্ত শরীর থেকে চেটেপুটে সাফ করে ফেলল রক্ত। ঠিক তখনই ওয়া ওয়া করে নিজের অস্তিত্ব পৃথিবীতে প্রকাশ করল হারান সাধুর সন্তান। তার পরপরই দরজা ধাক্কাতে লাগলো হারান সাধু। ও খালা, দরজা খোলো, ছেলে হলো না মেয়ে? ঘর থেকে জয়তুন খালার কণ্ঠ শোনা গেল, সবুর কর বেটা, ছেলেই হইছে। এরপর আর কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ হয়ে গেল, অধৈর্য হয়ে গেল হারান। তারপর আবার ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। দরজা ধাক্কাতে শুরু করে দিল, কিন্তু তবু কোনো শব্দ নেই। কি এক অজানা ভয় মাথাচড়া দিয়ে উঠতেই ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলল হারান সাধু। কিন্তু এ কি? তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে আছে। তার সন্তান নেই, জয়তুন বিবি নেই। ঘরের পেছন দিকের গারুধীন জানালাটা খোলা, হাওয়ায় ওটার কপাট দুটো দুলছে। জয়তুন বিবি তার সন্তান নিয়ে পালিয়েছে, এ কেমন কথা? এদিকে তার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। তার চিৎকার শুনে লোকজন ছুটে এলো। ততক্ষণে সকাল হয়ে গেছে। জয়তুন বিবি হারানের সদ্যজাত সন্তান নিয়ে পালিয়েছে মানতে পারল না কেউ, কারণ জয়তুনকে সবাই চেনে। এদিকে রিক্সা ভ্যান চলে এসেছে। হারানের বউকে গাড়িতে তোলা হলো, স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। ঠিক তখনই দৌড়ে এলো পাশের বাড়ির হারেশ মণ্ডল। উত্তেজনায় তার বুক ওঠানামা করছে। সে কিছুই বলতে পারছে না, শুধু আঙ্গুল দিয়ে জঙ্গলের দিক দেখাচ্ছে। আতঙ্কে যেন ঠিকরে বেরিয়ে আসবে তার দু চোখ। শুধু বলল, জয়তুন বিবি। সবাই ছুটলো জঙ্গলের দিকে। জঙ্গলের মাঝখানে একটা বিশাল বাঁশঝাড়, তারই কয়েকটা বাঁশের সাথে অনেক উঁচুতে আটকে আছে জয়তুন বিবির লাশ। ঘাটটা ভাঙা, আতঙ্কে চোখ দুটো ঠেলে বেরিয়ে আছে। কিন্তু এসব দেখার সময় নেই হারান সাধুর। সে স্ত্রীকে নিয়ে ছুটল স্বাস্থ্য কেন্দ্রে, এখান থেকে 5 মাইল দূরে। শত্রু ভয়ঙ্কর। এই যাত্রা বিপদ কেটে গেছে চুমকির, কিন্তু পাগলের মতো হয়ে গেল সে। তার কাছ থেকে সবাই ব্যাপারটা জানতে পারল। আসলে যে পিশাচিটা সন্তান নিয়ে পালিয়েছে সেই মেরেছে জয়তুন বিবিকে। এখন বুঝতে পারল হারান সাধু কেন সে পেছন ফিরে সেদিন রাতে জয়তুন বিবিকে দেখতে পায়নি, কেন তাকে সহসা তার সামনে দেখতে পেয়েছিল। তার মানে তার সাথে যে জয়তুন বিবি এসে ঘরে ঢুকেছে সে তাহলে একটা পিশাচ কন্যা। শিরশির করে উঠল হারানের শরীর।
চুমকি বলল, তাকে আমি দেখেছি, এখন আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমার কোনো সন্তান হতে দেবে না ওই পেতনিটা। কোনোদিনও আমি আর মা ডাক শুনতে পারবো না। কিন্তু কেন? বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো চুমকি। এই কদিনে চোখের নিচে কালি পড়ে গেছে তার। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে। সারাদিন অগোছালোভাবে থাকে, কোনো দিকে নজর নেই। হাজীগঞ্জে একজন নামকরা তান্ত্রিক আছে, হারান সেটা জানে, তাই খবর পাঠালো তাকে। মনু কবিরাজ নামেই পরিচিত সে। সে এসে সবকিছু শুনে বলল, কোনো প্রেতিনী প্রতিশোধ নিতে চাইছে তোর উপর। তুই মনে করে দেখ কোনো ঘটনা। হারান অবাক হলো, কিসের ঘটনা? আমি আবার কার কি করলাম? মনু কবিরাজ বলল, করেছিস করেছিস, ভালো করে ভেবে বল। হারানের কিছু মনে পড়ল না। মনু কবিরাজ বলল, আজ রাতটা আমি জঙ্গলে কাটাবো। আর তোরা পুলিশকে জানিয়েছিস ঘটনাগুলো? কজন তো মরল। আমি জঙ্গলে আজ ওই দুষ্টু আত্মার সন্ধানে যাব। সে রাতে মনু কবিরাজ জঙ্গলে চলে গেল প্রেতিনীর সন্ধানে। ভয়াল আতঙ্ক নিয়ে রাত কাটায় এখন পাহাড়ি পল্লীর মানুষ। এমনি করেই রাত কেটে গেল। পরদিন সকালে ঘর থেকে বেরিয়েই আতঙ্কে চিৎকার বেরিয়ে এলো হারানের কণ্ঠ চিরে। তার উঠোনে মনু কবিরাজের ছেঁড়া মুন্ডুটা পড়ে আছে। লোকজন জমে গেল। পুলিশ এলো। পুলিশে মানুষে নানা রকম হয়রানি। পুলিশ আবার আসবে বলে গেল। মনু কবিরাজের লাশটাও পাওয়া গেছে জঙ্গলে। পুলিশ নিয়ে গেছে। জয়তুন বিবির কথাও শিকারী দুজনের লাশের কথা পুলিশের কাছে চেপে গেল পাহাড়ি পল্লীর জনগণ। সেদিন মাঝরাতেই ঘর ছেড়ে বেরিয়ে গেল চুমকি। হারান সাধু এমনিতে রাতে ঘুমোয় না, কিন্তু আজ তার কেন যে এমন ঘুম চোখে নেমে এলো কে জানে। হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এলো চুমকি। বাঁশঝাড়টার কাছে এসেই থমকে দাঁড়াতে হলো তাকে। বাঁশঝাড়ের নিচে নীল আলোর আভায় সেই ছেলেটাকে আবার দেখতে পেল সে। তার দিকে তাকিয়ে হাসলো ছেলেটা। চোখ দুটো আগুনের আভায় জ্বলে উঠল। আর ঠিক তখনই সে দেখতে পেল আরেকজনকে। ছেলেটার পেছনে দাঁড়ানো রূপবতী এক নারী। সমস্ত বাঁশবন যেন তার রূপের আলোয় ভরে গেল। তারপরে বদলে যেতে থাকলো তার চেহারা। ভয়ঙ্কর কুৎসিত হয়ে উঠল চেহারাটা। চোখ দুটি দিয়ে অগ্নি স্ফুলিঙ্গ বের হতে লাগলো যেন। চিৎকার করে উঠল ফ্যাসফেসে নারী কণ্ঠে, চিনতে পারছিস আমাকে? আমি সেই যে তোর ছেলেকে নিয়ে এসেছে। হা 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 হা। ওই ছেলে আর পৃথিবীতে নেই। একটু থামলো প্রেতিনী, তারপর আবার বলল, এই যে সামনে দাঁড়ানো একে দেখছিস? আমার ছেলে। এর বাপকে জানিস? তোর স্বামী হারান সাধু। আমার ছেলেকে পিতৃ অধিকার থেকে বঞ্চিত করবে তোর ছেলে, তা তো হয় না। তোর ছেলে শেষ, এবার তুইও শেষ। হঠাৎ করেই যেন তীব্র নীল আলো ঝলসে উঠল প্রেতনারীর চোখে। দুই চোখ থেকে দুটো নীল আলোর শলাকা ছুটে এসে বিঁধে গেল চুমকির হৃৎপিণ্ডে। পরদিন ওরা যখন চুমকির লাশ খুঁজে পেল তখন দুপুর। হতবাক হয়ে বসে পড়ল হারান চুমকির লাশের পাশে। চোখে এক ফোঁটা জলও নেই। চুমকির মাথাটা তার কোলের উপর। ভাষাহীনভাবে সে তাকিয়ে আছে চুমকির মুখের দিকে। হারানকে বুঝিয়ে অনেক কষ্টে চুমকির লাশটা নিয়ে যাওয়া হলো, কিন্তু হারান ওখানেই রইল। জঙ্গল ছেড়ে উঠে এলো না। সন্ধ্যা হলো। সন্ধ্যা গিয়ে রাত হলো। হারান সাধু ওখানেই থাকলো। বিড়বিড় করে কথা বলল। কি বলে সেই জানে। গভীর রাতে বাঁশবন থেকে বেরিয়ে এলো হারান। চিৎকার করতে লাগলো, পিচাস নারী, তুই বের হয়ে আয়, তোকে দেখতে চাই। আজ তুই আমাকেও শেষ কর। আয় আয়, আমাকেও শেষ কর। আমার বাঁচার ইচ্ছা নাই। আয়, কোথায় তুই? আয় আয়। হঠাৎ করেই ছেলেটাকে দেখতে পেল হারান সাধু। ফুটফুটে একটা ছেলে, নীল আলোয় উদ্ভাসিত হয়ে দাঁড়িয়ে আছে। মিটমিট করে হাসছে। হারান সাধুকে দেখেই ডাকলো, বাবা, এই বাবা। থমকে গেল হারান সাধু। টানা টানা চোখ, কোকড়ানো কালো চুল, সুন্দর লাল পাতলা ঠোঁট। হারানের ছোটবেলার ছবিটার কথা মনে করিয়ে দেয়। কে এই ছেলে? একেই তার স্ত্রী দেখেছিল কলতলায়। ঠিক সেই মুহূর্তে ছেলেটার পেছনে এক নারী মূর্তি দেখতে পেল হারান। কেমন যেন চেনা চেনা লাগলো চেহারাটা। হঠাৎ মনে পড়ে গেল সবকিছু। আজ থেকে 6 বছর আগে চাঁদনি রাতের এক ঘটনার কথা। ছেলেটা সত্যিই তার ঔরসজাত সন্তান, বুঝতে পারল হারান। ওই নারীর ঘরেই ছেলেটার জন্ম। সে রাতে পিচাসী চেয়েছিল ওকে বিয়ে করতে, কিন্তু হারান রাজি হয়নি।
মনে মনে ভাবল সে, আজ থেকে 6 বছর আগে যদি সে পিচাসিটার মোহে না পড়তো, আজ তার এই অবস্থা হয় না। আজ তার সুন্দর একটা সংসার থাকতো, ফুটফুটে সন্তান থাকতো। সামনে দাঁড়ানো ওটাও তার সন্তান, তবে একটা পিচাস, নরপিচাস। কেমন করে বুকে টেনে নেবে তাকে? না না, ওই পিচাসের কোনো অধিকার নেই তাকে বাবা ডাকার। হঠাৎ কথা বলে উঠল পিচাস কন্যা, তুমি আর সংসার করতে পারবে না হারান সাধু। আমার ছেলেকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করে তুমি আর কারো বাবা হতে পারবে না। আমাকে বঞ্চিত করেছো করো, কিন্তু ওকে পারবে না। তোমার সন্তানকে বুকে টেনে নাও। চিৎকার করে উঠল হারান সাধু, না না না, ওরা কি দোষ করেছিল? আমার স্ত্রীর কি দোষ ছিল? আমার নিষ্পাপ সদ্যজাত সন্তান, আজ আমাকেও মেরে ফেলো, তুমি মেরে ফেলো। কান্নায় ভেঙে পড়ল হারান সাধু। কিন্তু তার কান্না প্রেতনীকে বিচলিত করল না। সেও চিৎকার করে ভয়ঙ্কর গলায় বলল, যতবার বিয়ে করবে তুমি, ততবার তোমার বউ মরবে হারান। সাবধান, নিজ হাতে ওদের মারবো আমি। পরিশিষ্ট। হারান সাধু আর বিয়ে করেনি। পাগল হয়ে গেছে সে। একমুখ দাড়ি গোঁফ নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় সে। তারপর হঠাৎ একদিন উধাও হয়ে গেল কোথায় যেন। পাহাড়ি পল্লীতে আর পিশাচের উৎপাত নেই। শান্তিতে বসবাস করতে লাগলো সবাই। তবে এখনো রাতের আধারে জঙ্গলের পথ পাড়ি দিতে ছমছম করে ওঠে কারো কারো গা। মনে হয় কে যেন নূপুর পায়ে পেছন পেছন হেঁটে আসছে। কিন্তু হারানের মতো ভুল এখনো কেউ করেনি।